ব্যক্তির মানসিক যন্ত্রণা, টেনশন, কখন? যে ক্ষেত্রে মানে মনে করো যাক যদি হৃদয় রেখার ক্ষেত্রে বুধের ক্ষেত্রে থাকবে ওখানে হবে, রবির ক্ষেত্রে থাকলে রবির সময় হবে 25 বছর, 25, 50, 75 করে বয়স বানা হয়, ওই বয়সে বানা যায়। না না, এখন আপনার উত্তর ঠিক আছে, আমি বলছি যে হৃদয় রেখায় জব চিহ্ন থাকলে, ক্রস থাকলে কি হয়, ঠিক আছে? এই যে কি হয় এটা কখন হবে আমি ওই সময়টা জানতে চাচ্ছি। মতলব কখন হবে স্যার, ওই মতলব মনে করা যাক হৃদয় রেখার রবির আঙ্গুলের থেকে আছে তো 25 বছর, 25-50 বছরে ওর মানুষের ওই ব্যক্তির ভিতরে মানসিক যন্ত্রণা, মানসিক চাপ। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ হয়েছে, বুঝছি। আচ্ছা ঠিক আছে, তাহলে 3টা হয়ে গেছে। স্যার গৌরঙ্গ স্যার। প্রদীপ বাবু, এই যে নক্ষত্র, এই নক্ষত্রটা কয় নাম্বার নক্ষত্র এবং কোন গ্রহের অধিপতি? শুনতে পেলাম না। পুনর্বসু পাবেন না? আচ্ছা, পুনর্বসু। হ্যাঁ পুনর্বসু। পুনর্বসু 7 নম্বর নক্ষত্র স্যার। হ্যাঁ, পুনর্বসু 7 নম্বর নক্ষত্র, অধিপতি গ্রহ হচ্ছে শুক্র। না স্যার, 7 নম্বর পুনর্বসু অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি। এই বৃহস্পতি গ্রহটা রাশি চক্রের যে 12টা ঘর আছে, এই কোন ঘরে তুঙ্গ হয়? বৃহস্পতি তুঙ্গ তো হয় কর্কট রাশিতে। হাতের ভিতরে এই যে এই চন্দ্র স্থানে যদি তিল থাকে তাহলে ওই জাতকের কি কি হয়? চন্দ্রস্থানে তিল থাকলে মানসিক যন্ত্রণা, তারপরে ওদের কষ্ট, আর ওর চন্দ্রজনিত রোগ হয়, ওর মাত্র বাচ্চা অবস্থায় ওর জলের পড়ার অবস্থা থাকে, জলের পড়ার হারা থাকে। ধন্যবাদ স্যার। এবার প্রশ্ন করবেন নীরজকান্তি রায়। হ্যাঁ প্রদীপ বাবু, ভালো আছেন? হ্যাঁ নমস্কার। আপনি তো দেশের বাইরে থেকে আমাদের সাথে যোগদান করছেন, তাইলে এই রাশি চক্রে মানে আমাদের দ্বাদশ ভাব বিচারে কত নম্বর ভাব দেশের বাহিরকে নির্দেশ করে? মীন রাশি 12 নম্বর ভাব। হ্যাঁ 12 নম্বর ভাব, দ্বাদশ ভাব। হ্যাঁ ধন্যবাদ। আপনার গায়ে যে গেঞ্জিটা আছে তার রংটা কি? লাল। লাল রং। এই লাল রং কার, কোন গ্রহের? মেষের মতলব স্যার, লাল রং হচ্ছে মেষ রাশির রবি গ্রহ রং। মেষ রাশির রবি গ্রহের রং প্রধানত কার রং? আর স্যার প্রধানত কার রং? লাল। লাল রং হচ্ছে রক্তবর্ণ, হচ্ছে মঙ্গলের রং। ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, রাশিচক্রে মঙ্গলের আমাদের শত্রু গ্রহের নাম বলুন। শত্রু গ্রহ? হ্যাঁ শত্রু গ্রহ। মঙ্গলের শত্রু গ্রহ হচ্ছে বুধ রাশি, বুধ গ্রহ। আর কি আছে? মঙ্গলের শত্রু এগুলো আছে, বুধ আছে, আর সবু মিত্র আছে। মঙ্গলের মিত্র চন্দ্রমঙ্গল বৃহস্পতি, আর শত্রু হচ্ছে বুধ এখন, আর সবু সম আছে। আচ্ছা, তাইলে আপনার করতলে আমাদের মঙ্গলের ক্ষেত্র কোন জায়গাটা চিহ্নিত করে দেখাই দেন। হাতে মঙ্গলের জায়গা, হাতে মঙ্গলের জায়গাটা কোনটা? মঙ্গলের কনিষ্ঠ আঙ্গুলে যে মঙ্গল জায়গাটা। আচ্ছা ফাইন। ওকে ফাইন। জয়ন্তদেব স্যার বলেন। ধন্যবাদ। হ্যাঁ প্রদীপ বাবু কেমন আছেন?
নমস্কার, ভালো আছি। কেন্দ্রভাব কোনগুলো? 1, 4, 7, 10 কেন্দ্রভাব। ত্রিকোণ ভাব হচ্ছে ত্রিকোণ 1, 5, 9 ত্রিকোণ ভাব। রাশি চক্রে শুভ গ্রহ কোনটি? কোন কোন গ্রহ শুভ? কোন কোন গ্রহ শুভ? শুভ গ্রহ কোনগুলো? হ্যালো, 9টি গ্রহ তো আছে, তার মধ্যে কোন গ্রহ শুভ? 9টা আচ্ছা স্যার, বুঝতে পারছি না। শুভ গ্রহ কোনগুলো আর অশুভ গ্রহ কোনগুলো? রাশি চক্রে কোন গ্রহ শুভ গ্রহ অশুভ স্যার বলবো? হ্যাঁ হ্যাঁ, 9টা গ্রহের মধ্যে কোন গ্রহগুলো শুভ আর কোন গ্রহগুলো অশুভ? ডক্টর মন্তস বলেন। রবি মঙ্গল বৃহস্পতির মধ্যে যে 9টি গ্রহ আছে, এই গ্রহের মধ্যে কোনগুলো শুভ আর কোনগুলো অশুভ সেগুলো বলেন। শুনতে পাচ্ছেন? উনি এটা জানে, কিন্তু তার নেটের সমস্যার কারণে বুঝতে পারছে। নেক্সট প্রশ্ন যান। হ্যাঁ, কারণ চলে গেছে। আচ্ছা, আপনার হচ্ছে নিউমারোলজিতে 5 সংখ্যাটি কোন গ্রহের অধিকর্তা গ্রহ, মানে সংখ্যা? 5 সংখ্যাটি কোন গ্রহকে রিপ্রেজেন্ট করে? নিউমারোলজিতে 5 সংখ্যার অধিপতি গ্রহ কোনটি? শুনতে পাচ্ছেন প্রদীপ বাবু? আপনি শুনতে পাচ্ছেন প্রদীপ বাবু? কারণ চলে গেছে স্যার। হ্যালো, হ্যাঁ, বলতে শুনতে পাচ্ছেন? 5 সংখ্যার গ্রহ কোনটি? 5 সংখ্যা কোন গ্রহ? 5 সংখ্যা কোন? 5 সংখ্যা হচ্ছে 5 সংখ্যা হচ্ছে হ্যাঁ বুধ। বুধ। হ্যাঁ, সুন্দর, বলেন এবার। আচ্ছা, আপনারা বুধ গ্রহের 2টি শুভ এবং 2টি অশুভ কারো কথা বলুন। বুধ গ্রহ, হ্যাঁ, 2টি শুভ 2টি অশুভ। বুধ গ্রহ শুভ থাকলে ব্যক্তি বিদ্যা বুদ্ধিতে চঞ্চল হবে, প্রত্যেক কর্মজীবনে ভালো থাকবে। আর অশুভ হলে ব্যক্তির প্রত্যেকে লাল ধরবে আর ওর বিদ্যা বুদ্ধি কম থাকবে। ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ। আপনার রোল নাম্বার 4। নমস্কার স্যার। গ্রহের সংখ্যা। নমস্কার। সংখ্যা 4 হচ্ছে চন্দ্র, রাহু। রাহু। হ্যাঁ স্যার। মাসের কোন কোন তারিখকে রাহুর তারিখ বলা হয়? রাহু তারিখ 4 তারিখ, 13 তারিখ, 22 তারিখ, 31 তারিখ। 22 তারিখের যে রাহু, এর 2টি শুভ দিক 2টি অশুভ দিক বলেন তো। স্যার 22 তারিখে রাহু হচ্ছে 2 মিলে হচ্ছে রাহু। আর চন্দ্র যদি চন্দ্রের সঙ্গে রাহুর সঙ্গে যুক্ত ও আমাদের গ্রহণ যোগ সৃষ্টি হয়। তো গ্রহণ যোগে অতটা শুভ বলতে পাই না। রাহু রাশি চক্রে এক গৃহে কতদিন থাকে? 1.5 বছর, 1.5 মাস, 1.5 বছর। হ্যাঁ, 1.5 বছর। রাহুর দশা বিংশোত্তরী মতে কত বছর? 18 বছর। 18 বছর। প্রথম কিসের দশায়, রাহুর দশায় কোন গ্রহের অন্তর্দশা দিয়ে শুরু হয় বিংশোত্তরী মতে? রাহু দশা রাহুর অন্তর্দশা শুরু হয়। রাহুর তুঙ্গগৃহ কোনটি? রাহু তুঙ্গগ্রহ হচ্ছে মিথুন রাশিতে। আচ্ছা, সুন্দর। এইবার রাহুর শত্রু গ্রহ কি কি, কোনটা কোনটা? রাহু শত্রু হচ্ছে চন্দ্র, মঙ্গল, রবি, চন্দ্র, মঙ্গল। ধন্যবাদ। নেক্সট রোল নাম্বার হচ্ছে 6, হিমাংশু কুমার মিত্র। রেডি আছেন? নমস্কার। নমস্কার স্যার। নমস্কার।
হেমংস কুমার মিত্র, তাই না? হেমংস কুমার মিত্র রোল নাম্বার হলো 6 নাকি? হ্যাঁ 6। ও 5 হয়ে গেছে, তাই না? 6 সংখ্যা কিসের, কোন গ্রহের সংখ্যা? শুক্রের সংখ্যা স্যার। শুক্রের সংখ্যা। শুক্রের, এই যে শুক্রের সংখ্যা, এই শুক্র কোন কোন রাশিতে বিরাজ করে? স্যার আবার একটু বলেন স্যার, বুঝি নাই প্রশ্ন। মানে শুক্র গ্রহ কোন কোন রাশিতে, দ্বাদশ রাশি কোন কোন রাশি সে ডমিনেট করে বা কোন কোন রাশিতে সে বসবাস করে? স্যার একটু 5 মিনিটের জন্য লিভ নেব, 5 মিনিট। স্যার শুক্র স্যার আপনার এর ঘর হচ্ছে, মানে শুক্রের দ্বাদশ রাশিতে শুক্রের ঘর কোন কোনটি? বাস স্যার বৃষ আর হচ্ছে তুলা। আচ্ছা, এখন এই যে বৃষ আর তুলায় যে আছে, এখন এর মধ্যে বলবান কোথায়? শুক্র। তুলায় বলবান স্যার। তুলায় বলবান। এখন শুক্র কোথায় তুঙ্গি আর কোথায় নিচস্থ? মীন রাশিতে তুঙ্গ। মীন রাশিতে তুঙ্গ। আর নিচস্থ? আর নিচস্থ স্যার কন্যাতে। কন্যা। এখন আমাদের পঞ্জিকা দেখছেন না, পঞ্জিকায় কিন্তু রাহুকাল থাকে লেখা। ওই যে কেসিপালের পঞ্জিকায় কিন্তু রাহুকাল থাকে। রাহুকাল দেখছেন আপনারা? ধরবেন না স্যার। আচ্ছা ঠিক আছে, পঞ্জিকা করেন নাই। আচ্ছা তাই ছয় সংখ্যার অর্থাৎ শুক্র 3টি শুভ এবং 3টি অশুভ। শুক্র ভালো থাকলে, তার শুক্র ভালো থাকলে তার ভিতরে আভিজাত্য বৃদ্ধি পায়। আর শুক্র খারাপ থাকলে তার ভিতরে তার যৌন আকর্ষণ বেশি থাকে। আপনার হাতের শুক্র গ্রহের স্থান কোনটি? স্যার এটি। ওইটা যদি হয় তাহলে ওইটার মানে ব্যক্তিরা কত লোক? এই স্যার যে আয়ুরেখার অর্থাৎ বামের মধ্যে সবচেয়ে বড় অংশ দূরে হইলে শুক্রের অংশ। জি স্যার। তাইলে শুক্র কি মর্দামি, বলবান, এই সমস্ত বিষয়গুলি তো। এখন যদি আপনার শুক্রের ক্ষেত্রটা খুব ভালো থাকে, খুব বলবান থাকে, তাইলে কি হবে? আর যদি দুর্বল থাকে তাইলে কি হবে? স্যার যদি শুক্রের স্থান সবচেয়ে ভালো থাকে, তার ভিতর তেজস্বিতা, বলবতা এবং সে তার কাজ করার ক্ষমতা বৃদ্ধি পাবে এবং সে প্রচুর ধনী হতে পারবে। এবং যদি নিচু থাকে তাহলে তার ভিতরে স্যার যৌন আকাঙ্ক্ষা, পরনারীতে আসক্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। দুর্বল থাকলে। হ্যাঁ, ধন্যবাদ। এবার প্রশ্ন করবেন গরমগোলার মন্ডল স্যার, বলেন। হ্যাঁ বাবু, বাবু বাবু শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, এই যে আমরা যে নক্ষত্র শিখেছি, 27টা নক্ষত্র এক হইতে, এই 13 নম্বর নক্ষত্রটা কোন গ্রহের অধিপতি এবং কি নাম? 1 নম্বর অধিপতি হলো কেতু, অশ্বিনী নাম। আমি কিন্তু 13 নম্বর বলছি। 27টা নক্ষত্র 13 নম্বর
স্যার আবার একটু বলেন স্যার, আমি বুঝতে পারিনি প্রশ্নটা। 27টা নক্ষত্র আছে, এর ভিতরে 13 নম্বর নক্ষত্রটা, যে 13 নম্বর ঘরে বা 13 নম্বর সংখ্যা যে নক্ষত্রটা, ওই হস্ত নক্ষত্র স্যার, হস্ত নক্ষত্র। আচ্ছা, ওই কি গ্রহ কি স্যার? বুধ। বুধ স্যার। হস্তা স্যার, আমি একটু বলি স্যার। হস্তা হলো রাহু। আদ্রা নক্ষত্র স্যার, আদ্রা। আমি বলছি নক্ষত্র এবং কোন গ্রহের অধিপতি, আদ্রা তো আসবে না স্যার। আবার একটু স্যার প্রশ্নটা আমি বুঝতে পারিনি স্যার। নাম কি, অধিপতি গ্রহটা কি? ও, হস্তা নক্ষত্রের অধিপতি হস্তা হলো 13। বলছিলেন, ঠিকই বলছিলেন। মঙ্গল স্যার, হাতে মঙ্গল স্যার। হাতের এই যে কনিষ্ঠ আঙুল, এই কনিষ্ঠ আঙুল যদি সোজা থাকে তাহলে কি ফল দেয়, আর যদি বাঁকা থাকে তাহলে কি ফল দেয়? স্যার যদি কোন রকম স্যার বাঁকা না থাকে, সোজা থাকে, তাহলে তার ভিতর জ্ঞান, গরিমা, বিদ্যা বেশি থাকে। আর যদি বাঁকা থাকে স্যার রবির স্থানে, তাহলে রবির গুণাবলী তার ভিতরে দেখা যায়। এই যে এই জায়গা যদি তিল চিহ্ন থাকে, এই যে কনিষ্ঠ আঙুল গোড়ায়, তাহলে ওই কি কাজ করে? তার বুদ্ধি কমে যায়, তার বুদ্ধিহীনতা দেখা দেয়, আর বুধের যে খারাপ লক্ষণগুলো তার ভিতর বিদ্যমান থাকে। আচ্ছা, ধন্যবাদ। দেরি করে আমি রাজি আসছে। নীরজকান্তি রায় স্যার বলুন। হিমাংশু বাবু স্যার নমস্কার। নমস্কার। আপনার রোল নাম্বার 6, আপনার নামে নিউমারোলজি করছেন? জি স্যার। কত? 6। তার মানে শুক্র দিয়ে আপনার শুধু আমি তার অপোজিটে যাব। শুক্রের অপোজিট বলে রাশি চক্রে যদি আমরা ধরি, তাহলে শুক্রের সমকক্ষ আরেকজন আছেন, যারা দুইটা সাইড দেখেন। বৃহস্পতির সংখ্যা কত? 3। বৃহস্পতির সংখ্যা 3। বৃহস্পতির মাসের কোন কোন তারিখে বৃহস্পতি থাকে? 3, 12, 21, 30। ধন্যবাদ। হাতে যদি বৃহস্পতির ক্ষেত্রে যদি এবং রাশি চক্রে যদি বৃহস্পতি নেগেটিভ থাকে, তাহলে ব্যক্তির চারিত্রিক কি বৈশিষ্ট্য দেখা দিতে পারে? স্যার বৃহস্পতির ক্ষেত্রে যদি নিচু থাকে, এটাকে তার প্রথম বৈশিষ্ট্য ছিল সে মিথ্যা কথা বলার একটা প্রবণতা থাকে। তার দ্বিতীয় নাম্বার হতে তার মানসিকতার দুর্বলতা থাকে, তার ভিতরে অনৈতিক কাজ করার একটা ইচ্ছা পোষণ করে। এমনকি সে জুয়া খেলা, চুরি করা, এরকম প্রবৃত্তির সাথেও সে জড়িত হয়ে পড়ে। আচ্ছা, আরেকটা জিনিস যদি আমরা বলি, রাহুর ক্ষেত্রে বা রাহুর ক্ষেত্রে থেকে যদি কোনো রেখা বৃহস্পতির ক্ষেত্রে যায়, তাহলে তার হরস্কোপে আমরা কোন কম্বিনেশনটা দেখতে পারি? রাহুর থেকে যদি কোন রেখা বৃহস্পতির ক্ষেত্রে চায়, তাহলে আমরা কি ধারণা করতে পারি, এটাকে আমরা কি বলতে পারি? রাহু আর স্যার বৃহস্পতি, তাহলে গ্রহণযোগ হবে। গ্রহণযোগ না, বৃহস্পতি কে? দেবগুরু। জি স্যার। হ্যাঁ, তাহলে কি হবে? তার প্রশ্নটা আবার একটু বলেন স্যার। আমি বলছি রাহুর ক্ষেত্রে কোন রেখা বৃহস্পতির ক্ষেত্রে গিয়েছে, তাহলে হরস্কোপে আমরা কোন কম্বিনেশন দেখতে পারি, কোন দোষটা দেখতে পারি, কোন যুগটা দেখা দিতে পারে? স্বর্ণ ছাড়া যোগ। আচ্ছা, ঠিক আছে, পাস। হ্যাঁ, ওকে, ধন্যবাদ। জয়ন্ত স্যার বলেন। আচ্ছা অংশবাবু নমস্কার স্যার। স্যার প্রশ্ন কাটা এসতেছে স্যার, আবার একটু বলেন। বলছি দুস্থান বা কোন বাক্যে ভাবা?
6, 8, 12। আচ্ছা, আপনার হচ্ছে রাশি কোনগুলো? স্যার কথা বোঝা যাচ্ছে না স্যার। চর রাশি কোনগুলো? চর রাশি চর স্যার, চর হচ্ছে মেষ। আপনি ক্যামেরার দিকে তাকিয়ে বলুন। চর রাশি স্যার হলো মেষ রাশি, কর্কট রাশি, আর বৃশ্চিক রাশি, আর হলো ধনু রাশি, মীন রাশি। আচ্ছা, আপনার আজকে হচ্ছে 12/7/2025। আজকে ড্রাইভার নাম্বার এবং আজকে যে কন্ট্যাক্ট নাম্বার আমরা পেলাম সেটা কি আপনার রোল নাম্বারকে সাপোর্ট করছে? স্যার 12, স্যার একটু বলেন, আমি একটু করে দেখি। 12/7/25। 2025 আপনার তারিখ। তো এখান থেকে যে আমরা ড্রাইভার এবং কন্ট্যাক্ট নাম্বার পেলাম সেটা আপনার রোল নাম্বারকে কি সাপোর্ট করছে? স্যার আমার নামের সাথে সাপোর্ট করে না স্যার কন্ট্যাক্ট নাম্বার। আর 12 তারিখ 3। নাম হলো, নামের কন্ট্যাক্ট নাম্বার 6, এরা পরস্পর হলো শত্রু, অবশ্যই আমার সাপোর্ট করবে না। ধন্যবাদ স্যার। আচ্ছা, কেসিবল স্যার। হিমাংশু মিত্র, জ্যোতিষশাস্ত্রী হিমাংশু কুমার মিত্র, রোল নাম্বার 6। শুক্র হচ্ছে শান্তির প্রতীক। নমস্কার, শুভ অপরাহ্ন। তো শুক্র শত্রু গ্রহ কোনটা? শুক্রের শত্রু কে কে? শুক্রের শত্রু হচ্ছে বৃহস্পতি। আর কেউ আছে? আর স্যার শনি, না সরি স্যার, স্যার আর মনে নেই স্যার। শুক্রের দশা বিংশোত্তরী মতে কয় বছর? শুক্রের শুক্রের দশা হলো 7 বছর স্যার। আবার ধন্যবাদ স্যার। এর পরবর্তী রোল নাম্বার হলো 7। 7 না, সুনন্দা পাল কি রেডি আছেন? সুনন্দা পাল, উনি ডাক্তার দেখাতে গেছেন, যোগদান করলে ওনার ভাইবাটা নিয়ে নিতে। তা উনি কি রেডি আছেন? সুনন্দা আছে নাকি? আছে, কিন্তু উনি রেডি নেই। আচ্ছা, রেডি থেকে বললে। না, তাইলে ও এখনো তৈরি না। যাই হোক, তৈরি হোক। এবার হলো প্রসেনজিৎ পোদ্দার। সবাইকে প্রণাম স্যার। প্রসেনজিৎ পোদ্দার রোল নাম্বার হলো 7। হ্যাঁ স্যার। সংখ্যা তত্ত্বে 7, এই 7 সংখ্যা কার সংখ্যা? 7 হচ্ছে কেতু গ্রহের সংখ্যা স্যার। এই কেতু সংখ্যা আপনার, কেতুর কি কোনো ঘর আছে নাকি? স্যার কেতুর নিজস্ব কোনো ঘর নেই, তবে কেতু ধরা যায় ধনু রাশিতে 20 ডিগ্রি পর্যন্ত তুঙ্গস্থ দেখায় কেতু। এবং হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারপর হলো কেতু যদি আপনার ছকে বা আপনার যদি শুভ থাকে তাহলে আপনার কিরকম ফল দেবে, আর অশুভ থাকলে কিরকম ফল দেবে? স্যার কেতু হচ্ছে দৈবকারক গ্রহ এবং আমাদের ভাগ্য নিয়ন্ত্রক গ্রহ। কেতু শুভ থাকলে জাতকের ভাগ্যোন্নতি হয়, দৈব আশীর্বাদ প্রাপ্ত হয়, আকস্মিক প্রাপ্তি ঘটে। অশুভ থাকলে কেতু আকস্মিক দুর্ঘটনা, শত্রু থেকে বিপদ, হ্যাঁ, গুপ্ত রোগ, এগুলো ঝঞ্ঝাট তৈরি করে। আপনার
হাতের রেখায় মধ্যে হস্ত রেখায় কেতুর স্থান কোথায়? স্যার কেতুর স্থানটাই মাঝামাঝি জায়গায় স্যার। সেই মাঝামাঝি জায়গায় যে কেতুর স্থান আপনি আমরা দেখাইলেন আমি বুঝলাম, কিন্তু এটার পরীক্ষা কি শিখাইছে আপনাদের? স্যার এই যে কেতুর ক্ষেত্র সেইটা পরীক্ষা করার কি আছে বলে? পরীক্ষা করার এই কেতুর ক্ষেত্র যে এইটা যদি এটার শুভ না অশুভ সেটা কি করে? আচ্ছা স্যার, আচ্ছা স্যার, স্যার কেতু ক্ষেত্র যদি তিল বিন্দু, ক্রস, জাল বা অশুভ কোনো চিহ্ন থাকে আমরা ধরে নেব কেতু অশুভ আছে। বা ভাগ্যরেখা যে কেতুর মধ্য দিয়ে যায়, ভাগ্যরেখা যদি কর্তৃত্ব থাকে, ভাগ্যরেখায় যদি কোনো জাল বিন্দু ফাড়া এগুলো থাকলে বুঝবো অশুভ। এবং কেতুর ক্ষেত্র যদি নিচস্থ হয় মানে ঢালু থাকে সেই ক্ষেত্রে আমরা বুঝতে পারি কেতু নিচস্থ। এখন এই যে ঢালু কিনা আমি এই প্রশ্নটাই করছি, এইটা ঢালু না উঁচু এটা কি করে বুঝবো? তার হাতের উপর জল দিয়ে পরীক্ষা করা, পানি দিয়ে পরীক্ষা করা যেতে পারে। এইটাই আমি চাইছিলাম। ওকে, আচ্ছা, আমরা দ্বাদশ রাশিতে আমরা যখন এই দ্বাদশ রাশিকে আমরা যখন ডিভিশন করি ডিগ্রিতে, তখন এই দ্বাদশ রাশি ইকুয়াল টু কত? দ্বাদশ রাশি ইকুয়াল টু 360, একটি রাশি ইকুয়াল টু 30 ডিগ্রি। 30 ডিগ্রি। এখন এই 30 ডিগ্রির মধ্যে আমাদের কয়টি নক্ষত্র থাকে স্যার? 3টি নক্ষত্র থাকে, পূর্ণমান 30 ডিগ্রি। যেমন একটি নক্ষত্রের কত পাদ থাকে? 4টি পাদ থাকে, প্রতিটা পাদের মান 3 ডিগ্রি 20 মিনিট স্যার। আচ্ছা, 3 ডিগ্রি 20 মিনিট। তাহলে 3 ডিগ্রি 20 মিনিট করে হলে আপনার 3 ডিগ্রি 20 মিনিট 3 ডিগ্রি 20 মিনিট কত হইল? 3 ডিগ্রি 20 মিনিট গুণ 4 সমান সমান 13 ডিগ্রি 20 মিনিট একটা নক্ষত্রের মান স্যার। একটা নক্ষত্র 13 ডিগ্রি 20 মিনিট। তাহলে আপনার 3টা নক্ষত্র কিভাবে ভাগ করবেন? স্যার কিছু কিছু নক্ষত্র আছে খণ্ডিত নক্ষত্র, যেমন মেষের কৃত্তিকা খণ্ডিত নক্ষত্র, তারপরে আপনার মিথুনে খণ্ডিত নক্ষত্র। ঠিক আছে, খণ্ডিত নক্ষত্র কি দ্বাদশ রাশিতেই থাকে না কোন জায়গায় সম্পূর্ণ নক্ষত্র থাকে বলেন? স্যার দ্বাদশ রাশিতেই থাকে, কোনটা এই ঘরে কিছু অংশ থাকে, পরের ঘরে কিছু অংশ থাকে, এইভাবে থাকে স্যার। না, তাহলে এটা যে মেষ রাশিতে আপনার 3টা নক্ষত্র আছে, খণ্ডিত তো শেষের দিকে। হ্যাঁ, প্রথম দিকেও খণ্ডিত হতে পারে স্যার, প্রথম দিকেও খণ্ডিত হতে পারে। যেমন মিথুনে মৃগশিরা 6 ডিগ্রি 40 মিনিটে শুরু হলো, আবার বৃষে মৃগশিরা 6 ডিগ্রি 40 মিনিটে শেষ হলো। প্রথমেই যে স্যার পরিপূর্ণ থাকবে এটা ধরা যাবে না। না, সে মেষ থেকে শুরু হলো। হ্যাঁ, মেষ থেকে 13 ডিগ্রি 20 মিনিট অশ্বিনী, ভরণী 13 ডিগ্রি 20 মিনিট, কৃত্তিকা 3 ডিগ্রি 20 মিনিট। আচ্ছা, তাহলে এখন মনে করেন যে আপনি এই যে দ্বাদশ রাশির মধ্যে আপনি যখন কারো জন্ম তারিখ নিয়ে আপনাকে একটা পুষ্টি করতে দিল, সেই পুষ্টিটায় আপনি কিভাবে করবেন বলেন? পুষ্টিটা করতে গেলে প্রথমে আমার তার কাছ থেকে ইনফরমেশন নিতে হবে। প্রথমে তার নাম, তার জন্ম তারিখ, মাস, সাল, জন্ম এক্সাক্ট টাইম, জন্মস্থান, এইটা হচ্ছে জেনারেল ব্যাপার স্যার, এটা লাগবেই। এছাড়া আমরা বাড়তি তার পিতামাতার নাম নিতে পারি, তারপরে অন্যান্য জন্ম বারটা নিতে পারি মেলানোর জন্য, এইগুলো। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। মরঙ্গলাল মন্ডল স্যার বলেন। প্রণাম স্যার। প্রণাম স্যার। বাবু, প্রসেনজিৎ বাবু, আপনি পড়াশোনায় খুবই দক্ষ, দেখতেও খুব এক্সিলেন্ট, খুবই ভালো পারফরমেন্স করছেন। এই ভাইবা বোর্ডে আজকে মনে হয় যে ভালো হবে আশা করি। এখন আমরা এই যে কৃত্তিকা নক্ষত্র আমরা জানি, এইটার অধিপতি গ্রহকে? কৃত্তিকা অধিপতি রবি গ্রহ। এটা এই রবি গ্রহটা এই কি কি কাজ করে মানুষের জীবনে? রবি গ্রহ মানে রবি হচ্ছে হ্যাঁ,
রবি আত্মার কারক গ্রহ, পিতৃকারক গ্রহ। রবি যশ, মান, খ্যাতি, প্রতিপত্তি, ঐশ্বর্য, এছাড়া সরকারি কর্ম, এগুলো নির্দেশ করে স্যার। আর রবি যদি দুর্বল থাকে, রবি দুর্বল থাকলে অপযশ, অপখ্যাতি, মানহানি, সরকারি কর্মে বাধা, তারপরে পিতা থেকে কষ্ট, যন্ত্রণা, এগুলো নির্দেশ করে স্যার। ধন্যবাদ। আচ্ছা, আপনি কি আমাদের বাংলাদেশে, আমি কিন্তু জানি না, সরি, বাংলাদেশে স্যার। আচ্ছা, এই যে বাংলাদেশের রাজধানী ঢাকা, এই ঢাকা নিউমোলজি সঙ্গে আসে কত, মিনিং আসে কত? স্যার আমি একটু করে বলি স্যার। হ্যাঁ হ্যাঁ করেন। স্যার 4 আসা রাহুর সংখ্যা স্যার। 4। এই রাহুর প্রভাবে ঢাকা শহরে কি কি প্রভাব, যখন পজিটিভ আছে তখন কি হচ্ছে, আর যখন নেগেটিভ আসে তখন কি আছে? এখন আর এখন বর্তমান সিচুয়েশন দেখলে সেটা রাহু গোচর করতেছে কুম্ভতে, সেই ক্ষেত্রে এখন ঢাকায় মোটামুটি রাজনৈতিক কিছু উত্তেজনা সৃষ্টি হতে পারে, আকস্মিক কিছু ক্ষয়ক্ষতি, মানুষের প্রাণহানি, রাজনৈতিক উত্তেজনা, এগুলো সৃষ্টি হতে পারে। ধন্যবাদ। আচ্ছা, এই যে হাতের মাঝে যে তিল থাকে, এই যে বৃহস্পতির গোড়ায়, এই বৃহস্পতি আঙ্গুলের এই যে গোড়ায় যদি কালো বা তিল থাকে, তাহলে ওই জাতকে কি কি প্রভাব পড়ে? স্যার তিল হস্তরেখায় যে ক্ষেত্রেই থাকুক না কেন সেটা অশুভ হিসাবে ধরা হয়। তো বৃহস্পতির ক্ষেত্রে যদি তিল থাকে, জাতকের প্রথম যে সমস্যা হয় সেটা হলো তার জীবনে প্রতিষ্ঠা পায় না এবং তার বক্ষপীড়ায় ভোগে, বুকের ব্যথায় ভোগে। ধন্যবাদ, খুব ভালো প্রেসিডেন্ট স্যার, অন্য টিচারকে দিন, খুব সুন্দর লাগলো। এরপরে কোশ্চেন করবেন নীরজ কান্তি স্যার, বলেন। প্রসেনজিৎ বাবু, প্রণাম স্যার। হ্যাঁ নমস্কার। আচ্ছা, আয়ুরেখা কোন গ্রহ নিয়ন্ত্রণ করতেছেন আমাদের করতলে? আয়ুরেখা সাধারণত শুক্র নিয়ন্ত্রণ করে, মতান্তরে বলা হয়েছে মঙ্গল নিয়ন্ত্রণ করে। আমরা শিখেছি শুক্র নিয়ন্ত্রণ করে। আয়ুরেখা কোন জায়গা থেকে উঠে? আয়ুরেখা শুরুটা কোন জায়গা থেকে হয়? আয়ুরেখা বৃহস্পতির ক্ষেত্রে নিচ থেকে শুরু হয়ে, মানে রাহু রেখার ঊর্ধ্ব থেকে এবং বৃহস্পতির নিচ থেকে শুরু হয়ে মণিবন্ধ রেখা পর্যন্ত এসে শেষ হয়। আচ্ছা, আয়ুরেখা যদি ভাঙা থাকে, তার পাশ দিয়ে যদি আরেকটি রেখা উঠে, তাহলে সেই রেখাকে কি রেখা বলে? স্যার আমি এই প্রশ্নটা বুঝতে পারিনি স্যার। আয়ুরেখা যদি ভাঙা থাকে, মনে করেন আমার আয়ুরেখাটা এখানে ভাঙা, কিন্তু তার পাশ দিয়ে আরেকটা রেখা উঠছে, সেই রেখাটাকে কি বলে? ওটাকে মার্শাল রেখা বলে স্যার, মার্শাল রেখা বা অনুগ রেখা। অনুগ রেখা। আচ্ছা, এখন আমাদের আপনার রোল নাম্বার 7 কেতু আধ্যাত্মিকতার প্রতীক। যেহেতু আমরা অ্যাস্ট্রোলজি করি, আমাদের হাতে কোন চিহ্ন অ্যাস্ট্রোলজিকে নির্দেশ করে? তার হাতে পতাকা চিহ্ন এবং শঙ্খ চিহ্ন জ্যোতিষে সফলতা, জ্যোতিষে মান সম্মান, যশ খ্যাতি এবং ক্লায়েন্টদের মানে আকর্ষণটা নির্দেশ। আরেকটা আছে যেটা কেতুতে গুজ্জ ক্রস। হ্যাঁ, গুজ্জ ক্রস, ফাইন। তো নিউমারোলজিতে আপনার নাম সংখ্যা 9। স্যার 9 হ্যাঁ আমার স্যার 9। হ্যাঁ স্যার 9 এর সত্য সংখ্যা কি বলে? স্যার বুঝতে পারিনি স্যার। 9 এর সত্য সংখ্যা স্যার 6 এবং 8। শত্রু সংখ্যা 6 এবং 8, শনি এবং শুক্র। শনি এবং শুক্র। আচ্ছা, শনির একটা পেশা বলুন। শনির একটা পেশা কৃষিকাজ, পশুপালন, ব্যবসা হচ্ছে লোহা, কয়লা, খনিজ দ্রব্যের ব্যবসা, হার্ডওয়ার্কিং। হ্যাঁ স্যার। হ্যাঁ, ধন্যবাদ। সঞ্জিত বাবু, প্রণাম স্যার। হ্যাঁ প্রণাম। খুব কনফিডেন্ট আছেন? খুব ভালো। আচ্ছা, আপনার বুধ গ্রহ যখন বক্রী হয় তখন কতদিন বক্রী থাকে? স্যার বুধ বক্রী হলে কতদিন বক্রী থাকে?
স্যার 28 দিন বকরি থাকে স্যার, বছরে মোট 4 বার বকরি হয়। আচ্ছা, আপনার হচ্ছে বৃহস্পতি এবং চন্দ্রের যে যোগ রাশি চক্রে, স্যার একে জীব যোগ বলে স্যার, জীব যোগ বা গজকেশরী যোগ বলে, বা কেউ লক্ষ্মী যোগ বলে আখ্যায়িত করে। রাহু এবং মঙ্গল যদি একসঙ্গে থাকে তাহলে সেটাকে কি বলা হয়? স্যার রাহু মঙ্গল একসঙ্গে থাকলে মতান্তরে শাপিত যোগ বলা হয়, অঙ্গার অঙ্গার যোগ বলা হয় স্যার। ঠিক আছে। আচ্ছা, এখন কালসর্পদোষ কিভাবে হয়? কালসর্পদোষ যখন রাহু এবং কেতুর এক পাশে সমস্ত গ্রহ অবস্থান করে সেই ক্ষেত্রে তাকে কালসর্পযোগ বলে। মঙ্গলের কোন কোন অবস্থানে মাঙ্গলিক দোষ হয়? মঙ্গল সাধারণত আমরা শিখেছি প্রথম লগ্ন, চতুর্থ, সপ্তম, অষ্টম এবং দ্বাদশে অবস্থানের ফলে মাঙ্গলিক দোষ সৃষ্টি হয়। কোন কোন মতান্তরে দ্বিতীয় মঙ্গলও মাঙ্গলিক দোষ সৃষ্টি করে। চিত্ররেখায় শুক্রের ক্ষেত্রে 30 বিন্দু ক্রস আছে, সেটা কি নির্দেশ করছে? 30 বিন্দু ক্রস যে কোনো হস্তরেখায় যে কোনো পোর্শনেই খারাপ ফলাফল দেয়। শুক্রের ক্ষেত্রে তিল থাকা মানে জাতকের ভোগ বিলাসে বাধা প্রাপ্ত করে, সুখ জীবনে সুখী হতে পারে না, নারী জাতি থেকে কষ্ট যন্ত্রণা ভোগ করে এবং তারা বিভিন্ন রকম যৌন রোগে তারা ভুগেছে। আপনার জব চিহ্ন কোথায় শুভ ফল দেয়? জব চিহ্ন বৃহস্পতির ক্ষেত্রে সাধারণত শুভ ফল দেয় স্যার। আপনার তো রোল নাম্বার হচ্ছে 7, আজকে 12 তারিখ এবং 7 মাস আর হচ্ছে আপনার 2025 সাল। এই আজকে যে তারিখ, এই তারিখ থেকে যে ড্রাইভার নাম্বার কন্ট্যাক্ট নাম্বার পেলাম সেটা আপনার রোল নাম্বারকে কি সাপোর্ট করছে? স্যার ড্রাইভার নাম্বার হচ্ছে 3 স্যার, বৃহস্পতি। সেটা আপনার রোল নাম্বারকে সাপোর্ট করছে? হ্যাঁ করছে স্যার। আচ্ছা, বৃহস্পতির মিত্র হচ্ছে কেতু। আর কন্ট্যাক্ট কি পেলাম? স্যার কন্ট্যাক্ট পেলাম হচ্ছে 1 রবি স্যার। সেটা কি আপনার এই রোল নাম্বারকে সাপোর্ট করছে? হ্যাঁ করছে স্যার, কেতুর মিত্র রবি স্যার। অ্যাস্ট্রোলজারদের কাছে আমরা যারা অ্যাস্ট্রোলজার আছি, আপনিও ভবিষ্যতে চেম্বার করবেন। আমাদের কাছে মানুষ আসে, আমরা মানুষের আত্মবিশ্বাসটাকে জাগিয়ে দিই। তো একজন অ্যাস্ট্রোলজার তখনই আত্মবিশ্বাস জাগাতে পারবে যখন সে নিজে আত্মবিশ্বাসী হয়। আজকে যে পরীক্ষা হলো, এই পরীক্ষায় আপনি কোন স্থান অধিকার করবেন? স্যার আমি তো বিশ্বাস করি আমি প্রথম হব স্যার, এটা আমার সেলফ কনফিডেন্স। হ্যাঁ, আর বাদ বাকি আপনাদের আশীর্বাদ স্যার। হ্যাঁ স্যার, ধন্যবাদ। তাহলে প্রসেনজিৎ পোদ্দার রোল নাম্বার 7 তো প্রণাম হোক এবং সবাই প্রথম হোক এটাই প্রত্যাশা করি। তো কেতুর শত্রু কে? জ্যোতিষ শাস্ত্রে কেতুর শত্রু কোন কোন গ্রহ? স্যার শুক্র এবং শনি হচ্ছে মূল শত্রু স্যার, সমগ্রহ বুধ বৃহস্পতি, মিত্র রবিচন্দ্র মঙ্গল। গুড। এইবার রবির ডিগ্রি ধরেন মেষ রাশিতে, রবি 10 ডিগ্রিতে। এইবার চন্দ্র আছে মেষ রাশিতে 12 ডিগ্রিতে। তাহলে কোন পক্ষ হবে? সেই জাতক কোন পক্ষে জন্ম? স্যার প্রশ্নটা বুঝতে পারি। রবি আছে 10 ডিগ্রিতে, হ্যাঁ মেষে রবি 10 ডিগ্রি। এইবার চন্দ্রের ডিগ্রি হচ্ছে 12 ডিগ্রি মেষ রাশিতে। তাহলে এটা শুক্লপক্ষ না কৃষ্ণপক্ষ? স্যার এটা শুক্লপক্ষ হবে স্যার। ধন্যবাদ। তাছাড়া আপনার কেতুর সংখ্যা হচ্ছে 7, তাই তো? 7 তারিখ আর কোন কোন তারিখ আছে? মাসের আর কোন কোন তারিখ 7 আছে? স্যার 7, 16, 25। 7, 16, 25। 25 তারিখের একটা শুভ বৈশিষ্ট্য আর অশুভ বৈশিষ্ট্য বলেন এবং কেন? 25 তারিখ হচ্ছে চন্দ্র এবং বুধের সমন্বিত যোগ। তো যেহেতু চন্দ্র বুধকে শত্রু মনে করে না, বুধ চন্দ্রকে শত্রু মনে করে, এই চন্দ্র এবং বুধের সমন্বয়ে যে কেতু সৃষ্টি হলো, এখানে এই কেতু কিছুটা স্নেহশীল, হ্যাঁ জ্ঞানী, চালাক এবং সে গুপ্ত বিদ্যায় পারদর্শী হবে। সুন্দর। আমি আশা করেছিলাম যে আপনি রোল নাম্বার 7 প্রসেনজিৎ পোদ্দার এবং রোল নাম্বার 2 সুভাষচন্দ্র রায়, এই দুইজনের একজন মোটামুটি এই পরীক্ষায়
ভালো করবে, এর ভিতর কে বেশি ভালো করবে বলে আপনি প্রত্যাশা করেন? স্যার এটা একটু ডিফিকাল্ট কোশ্চেন মধ্যে বলতে হবে সুভাষচন্দ্র রায় এবং আপনি। আর কনফিডেন্স থেকে আমি ভালো করব স্যার, এটা আমার একটা দীর্ঘ বিশ্বাস। হ্যাঁ, এইবার সুভাষচন্দ্র রায় রোল নাম্বার 2 উনি কেন ভালো করবে না? কারণ আজকে স্যার কেন ভালো করবে না? হ্যাঁ, বৃহস্পতির তারিখ, ও আচ্ছা, বৃহস্পতির তারিখ ওনার রোল নাম্বার 2, তাহলে তো জীবযোগ তৈরি করলো, কিন্তু কেন করছে না? স্যার জীবযোগ তৈরি করলো আজকে বার শনিবার স্যার, তার বারের একটা গুরুত্ব থাকে স্যার, এই সব মিলায় স্যার কিছুটা খারাপ তো উনি করেছে। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আপনি জ্যোতিষ হয়ে এই বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজি এবং সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের জন্য কি করবেন বলে প্রত্যাশা করছেন? স্যার আমি আমার একটা দীর্ঘ ইচ্ছা আমি করজোরে বলি, আপনি আমার গুরু, এখন আমার ইচ্ছা হচ্ছে আপনি যতদিন আছেন আমি আপনার সঙ্গেই থাকবো, আপনি আপনার যে দিক নির্দেশনা সেইভাবে আমরা চলবো স্যার। আমার নিজের কোনো ইচ্ছা স্বাধীনতা বলে কিছু নেই, আপনি নির্দেশ দিবেন সেইভাবে আমরা করবো। আপনি সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারে প্রথম ক্লাস শুরু হয় নবগ্রহ স্তোত্র দিয়ে, তো আপনি 7 নাম্বার রোল নাম্বার 7 কেতুর প্রণাম মন্ত্রটা, যেটা নবগ্রহ স্তোত্রে কেতুর যে মন্ত্রটা রয়েছে ওটা বলুন। ওম পলালো ধূম সংকাশম তারক গ্রহ বিমর্দকম রৌদ্রং রুদ্মাত মদং তুরং তং কেতুং প্রণমাম্যহম। গুড। এইবার নেক্সট রোল নাম্বার হচ্ছে প্রসেনজিৎ চক্রবর্তী। প্রণাম স্যার সবাইকে। রোল নাম্বার 8। হ্যাঁ প্রণাম। রোল নাম্বার 8। আমার এখানে বিদ্যুৎ আপনাকে পেয়ে গেছে, আপনার সামনে আলো নেই। আচ্ছা বলেন। স্যার বিদ্যুৎ চলে গেছে, পরে দেন তাহলে, বা তাহলে বললে সমস্যা নেই স্যার, বলতে পারবেন। আচ্ছা তাহলে প্রসেনজিৎ চক্রবর্তীকে একটু পরে দেন। নেক্সট হচ্ছে রোল নাম্বার 9 অনির্বাণ দেব। না না, এ তো কথা বলতে পারে, কথা বলে তো এটা দেখা যায় না শুধু, এই তো সমস্যা। একটা মোমবাতি তো সামনে জ্বালালে হয়। না না, আপনাকে আমরা প্রশ্ন করি, আপনাকে প্রশ্নটা বুঝতে পারি না। আপনার 8 সংখ্যা রোল নাম্বার, তাই না? হ্যাঁ স্যার। এই 8 সংখ্যাটা কার সংখ্যা? স্যার শনির সংখ্যা। শনির সংখ্যা। এখন এই শনি সংখ্যা, শনি 2টি ঘরকে সে প্রতিনিধিত্ব করে। ঘর 2টি কি কি? দ্বাদশ রাশি, মকর কুম্ভ। এখন এই যে শনি গ্রহ 2টি ঘরকে প্রতিনিধিত্ব করে, এই 2টি ঘরের মধ্যে ছাড়া সে কিন্তু 2টা জায়গায়, একটা জায়গায় সে খুব বলবান থাকে আর একটা জায়গায় খুব কমজোরি থাকে, অর্থাৎ উচ্চস্থ আর নিচস্থ। কোথায় কোথায় বলেন? ওদিক তাকাই না, আপনারা আপনি বলেন, এদিক ক্যামেরার দিকে তাকাই বলেন। স্যার তুলায়, তুলায়, তুলায় কি বলবান? হ্যাঁ, আর নিচস্থ কোথায়? মেষে স্যার। শনির আঙ্গুল কোনটি? মধ্যটা। এখন এই শনি আঙ্গুলের নিচে যে পর্বতটা আছে, তাই না? হ্যাঁ স্যার। এই পর্বতে কোন রেখা আছে? আপনার হাতে রেখা আছে কিনা তাই বলেন। আছে? হ্যাঁ আছে স্যার, শনি রেখা আর ভাগ্য রেখা। হ্যাঁ, এটা হলো শনি রেখা, আবার ভাগ্য রেখা বলতেছেন। ভাগ্য রেখা। আচ্ছা, এই পর্যন্ত চলে কত লাগে? আচ্ছা,
আচ্ছা বলেন তো চর রাশি কি বলেন তো? স্যার চর স্থির জাতক স্যার, এইটা স্যার পারবো না স্যার। এই শক্তির ভিত্তিতে 3 প্রকার রাশিটা জানি, কিন্তু স্যার কি মনে নেই। চর রাশি শক্তির জানেন না? ভিত্তিতে আছে 3 প্রকার, চর স্থির জাতক, কিন্তু আচ্ছা। স্যার এটা আমার পূর্ব দিকের রাশি কোনটা? মেষ। মেষ যদি পূর্ব দিকের রাশি হয়, এখানে চর স্থির জাতক আছে না? হ্যাঁ স্যার। আচ্ছা পারছেন। আচ্ছা দ্বিতীয় হলো ইরশাদ গরমগোলাল স্যার বলেন। প্রসেনজিৎ বাবু শুনতে পাচ্ছেন? নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার স্যার। প্রশ্ন করেন গরমগোলাল স্যার। এটা কিসের নক্ষত্র? কোনটা বুঝতে পারিনি। আদ্রা নক্ষত্র। রাশিচক্রে যে 27টা নক্ষত্র আছে, এর যেটা নক্ষত্র আছে, এই 27টা নক্ষত্র আদ্রা নক্ষত্র। এটা কোন গ্রহের অধিপতি? আদ্রা নক্ষত্র কেতু, শুক্র, রবি, চন্দ্র, মঙ্গল, রাহু। রাহু। এই রাহু যদি কারো জীবনে প্রভাব বিস্তার করে বা কারো রাশিচক্রে রাহু খুব প্রবল, সেই ব্যক্তি বা জাতকের জীবনে কি কি প্রভাব পড়বে? পজিটিভটা নেগেটিভটা দিয়ে বলুন। স্যার আকস্মিক উত্থান এবং পতন, এই দুইটাই রাহু ঘটায়। আর হঠাৎ হঠাৎ দুর্ঘটনা বা এরকম কিছু স্যার। আচ্ছা যাই হোক, এই যে হাতের ভিতরে অনেকগুলো রেখা আছে, এই যে হাতের ভিতরে এইখানে যে সোজা নিস্তিকারটা যে মধ্যভাগের সোজা একটা রেখা আছে, এই রেখাটাকে কি রেখা বলে? এই যে এই যে এই নিচ পর্যন্ত বা এখান দিয়ে এই যে মধ্যভাগ মাজা ভাগ্য রেখা স্যার, কেতুর ক্ষেত্রে ভাগ্য রেখাটা একটু পড়েন সংক্ষিপ্ত ভাবে। ভাগ্য রেখাটা স্ট্রেট সোজা থাকলে কি হয়, আর আঁকা বাঁকা কাটাকাটি থাকলে কি হয়? ভাগ্য রেখা কাটাকাটি থাকলে স্যার ভাগ্যের বিড়ম্বনা, ভাগ্য তাকে সঙ্গ দেয় না। আর ভাগ্য রেখা স্পষ্ট এবং কোনো কাটাকাটি না থাকলে স্যার মানে জীবনের প্রতি ক্ষেত্রেই মানে ভাগ্য তাকে সহায়তা করে। এই যেহেতু কেতুর ক্ষেত্র থেকে ওটা গেছে স্যার, মানে দৈবরও কিছু আশীর্বাদ বা এগুলো সে পায়। আর এই ভাগ্য রেখা তো দুই ভাবে ওঠে, একটা ওটা এইখান দিয়া, আর একটাকে এই যে চন্দ্রস্থান দিয়ে, চন্দ্রস্থান দিয়ে যদি ভাগ্য রেখা ওঠে কারো, সেই জাতকের ভিতরে কি প্রভাব দেখা যায়? তার ভিতরে চন্দ্রের যে গুণগুলো এগুলো একটু বেশি থাকে, মায়া মমত্ব বা এই দিক থেকে স্যার ভাগ্যের উন্নতি, মাতৃদিক দিয়ে বেড়াচ্ছেন স্যার। আমরা যে হাতের ভিতরে আমরা যে রাশি চক্রের গ্রহ দেখি, গ্রহ 12টা গ্রহ আছে, এর ভিতরে এই যে আগুন, মাটি, জল, বায়ু, এই বায়ু যে রাশিগুলো, এই একটু নাম বলতে পারবেন? পৃথিবীর জলবায়ু। আর আপনার নম্বর হয়ে গেছে, ধন্যবাদ স্যার। আচ্ছা ঠিক আছে, ভালো করতে। নিরজকান্তি রায় স্যার বলেন। হ্যাঁ প্রসেনজিৎ বাবু নমস্কার স্যার। নমস্কার। নমস্কার। আচ্ছা ওই শনির তারিখ কোনগুলো মাসে? স্যার শনির তারিখ হচ্ছে 8, 17, 26। 8, 17, 26। আচ্ছা কালপুরুষের রাশি চক্রে শনি কোন কোন ভাবের অধিপতি? স্যার মকর, কুম্ভ। হ্যাঁ সেটা কত ভাব, কত নাম্বার ভাব? স্যার 12, তাহলে 10, 11। স্যার 1 করে কমবে। আপনি বলুন। 9, 10। আচ্ছা চিন্তা করুন। স্যার মকর কুম্ভটা হচ্ছে যে 10, 11, কিন্তু এখানে একটা করে ঘর কমছে, যেহেতু 0 থেকে শুরু হচ্ছে,
তাহলে এখানে হচ্ছে তার উপর 9 10। দশম একাদশ, শনি দশম একাদশ বল অধিপতি, মানে শনি কিসের কারক গ্রহ? শনি কিসের কারক গ্রহ? শনিকে আমরা কিসের কারক কারক গ্রহ বলি? ঠিক আছে, পারছেন না। আচ্ছা আচ্ছা জয়ন্ত স্যার, হস্তরেখায় সলোমন বন্ধনী বা সলোমন রিং কোথায় থাকে? বৃহস্পতির ক্ষেত্র থেকে এখানে বৃহস্পতির ক্ষেত্রটা অর্ধস্তম্ভ আকারে এখানে। ধন্যবাদ জয়ন্ত স্যার। স্যার এইবার আসতে কারণ আমি একটু 5 মিনিট সময় নিচ্ছি। নক্ষত্র কয়টি প্রসেনজিৎ বাবু? নক্ষত্র কয়টি? স্যার 27টি। গ্রহ কয়টি? 9টি। আচ্ছা, রবি এবং চন্দ্র রাশিচক্রে কয়টি করে গৃহের অধিপতি? স্যার রবি এবং চন্দ্র একটি করে। চন্দ্র একটি, রবি একটি। আপনার নামের গ্রুপে আপনার নামের সংখ্যা কত? স্যার প্রসেনজিৎ আসছে 9 আর চক্রবর্তীতে 17। স্যার সব মিলে 8। আমার রোল নাম্বার 8 শনির সংখ্যা। আপনার হস্তরেখায় শনির আঙ্গুল কোনটি? স্যার এটা, এই যে মধ্যম আঙ্গুল স্যার। এইবার এই যে শনির আঙ্গুলের একদম আর বৃহস্পতির আঙ্গুলের মধ্যভাগে যদি আপনার হৃদয় রেখায় গেল, তাহলে এই হৃদয় রেখাটাকে আমি ভালো বলবো না খারাপ বলবো? শনি বৃহস্পতির মাঝখানে ভালো বলবো। চাঁদ নাই। প্রসেনজিৎ চক্রবর্তী, শনির শত্রু গ্রহ কে কে? নমস্কার, শুভ অপরাহ্ন। শনির শত্রু হচ্ছে রবি আর স্যার বলি শনি রবি স্যার রবি চন্দ্র মঙ্গল। হ্যাঁ, এবার শনির সঙ্গে চন্দ্রকে যুক্ত করে দিলেন, তাহলে কি যোগ তৈরি করলো? শনি চন্দ্র মিলে হচ্ছে শনির দশা কত বছর? বিংশত্তরি মতো। দশা হচ্ছে 19 বছর। 19 বছর। শনির একটু শুভ গুণ অশুভ তো বলেন তো, শুভ অশুভ দিকটা শনির। স্যার শনি শুভ হলে তার মধ্যে ধৈর্য থাকবে, তারপরে হ্যাঁ তার ধৈর্য থাকবে, আত্মবিশ্বাস থাকবে, এগুলো স্যার। অশুভ থাকলে তার মধ্যে বিদ্রোহ, ফাটল, তারপরে ক্ষয়ক্ষতি, ধ্বংস, বিপদ এগুলো ঘটাবে। শনি তুঙ্গস্থ হয় কোন রাশিতে? তুলা। শনির সংখ্যা কত? শনির সংখ্যা 7। 17 তারিখের জন্মগ্রহণকারী জাতকের শুভ দিক কেন শুভ হবে আর অশুভ দিক কেন অশুভ হবে? স্যার 17 তারিখ হচ্ছে, স্যার একটু বলি, 17 হচ্ছে 1 রবি, 7 হচ্ছে কেতু। স্যার কেতু এবং রবি মিলে হচ্ছে যে 8 শনি। স্যার এই শনি খুব ভালো ফল দেবে তার সব দিক থেকে, জীবনের জ্যোতি বা উজ্জ্বলতা, ঈশ্বরের গ্রহ। শনির হাতে জীবনের জ্যোতি যে একটা বিরল চিহ্ন থাকতে পারে, সেটার নাম কি? শনির আঙ্গুলের গোড়ায় রিং আকারে যে রেখাটি থাকে, এটাকে কি রেখা বলে বা কি রিং বলে?
স্যার ধন্যবাদ। ধন্যবাদ। পরবর্তী এবার অনির্বাণ দেব। অনির্বাণ দেব, রোল নাম্বার 9। সুনন্দার কি মানে মানে আগে লিড চাচ্ছ নাকি? তাহলে তোমারটা নেওয়া যাবে। না, আমি ঘরে চলে এসেছি স্যার। ও ঠিক আছে ঠিক আছে, তাহলে অপেক্ষা করো ঠিক আছে ওকে। অনির্বাণ। স্যার অনির্বাণের সংখ্যা 9। 9 সংখ্যা কিসের সংখ্যা? মঙ্গলের সংখ্যা। মঙ্গল দিয়ে কি বোঝানো হয়? ডমিনেটিং পাওয়ার থাকে, সেনাপতিত্ব থাকে, কিছুটা উগ্রতা থাকে, শৌর্য বীর্য থাকে। মঙ্গল 2টি রাশি, দ্বাদশ রাশিতে 2টি ঘরে থাকে, একটা হলো মেষে আর একটা হলো বৃশ্চিকে, তাই না? এই দুইটার মধ্যে কোন ঘরে বেশি বলবান থাকে? মেষের মঙ্গল স্যার ধ্বংসাত্মক, আর বৃশ্চিকের মঙ্গল ভেঙে চুরে আবার নতুন করে সৃষ্টি করতে পারে। এই দুটি স্বভাব ভেঙে চুরে সৃষ্টি করতে পারে। তার মানে হলো মেষের মঙ্গল ওকে কন্ট্রোল করা যায় না, কিন্তু বৃশ্চিকের মঙ্গলকে কন্ট্রোল করা যায়, মাধুরী মেষে ওকে নির্মাণ করা যায়, তাই তো? এখন মঙ্গল কোথায় নিঃস্ব হয়, কোথায় তুঙ্গ থাকে? মঙ্গল উচ্চস্থ হয় মকরে আর 28 ডিগ্রি পর্যন্ত, আর কর্কটে 28 ডিগ্রি পর্যন্ত নিচস্থ হয়। হস্তরেখায় মঙ্গলের কোন রেখা আছে? আচ্ছা স্যার। কোথায়? এই জায়গায় থাকে স্যার। মঙ্গলের রেখা থাকে? অনেক সময় থাকে, আবার অনেক সময় থাকে না। যাদের উঠে মঙ্গলের রেখা ওদের জন্য মানে মঙ্গলের আগে তোমাকে আসতে হবে মঙ্গলের যে মাউন্ট, মঙ্গলের যে ক্ষেত্র, সে ক্ষেত্রটাকে দেখতে হবে। আগে ক্ষেত্র দেখো, ক্ষেত্রের উপর যদি কোনো আঁকা বাঁকা রেখা থাকে বা সোজা রেখা থাকে, তখন হলো সে রেখা, মানে মঙ্গলের ক্ষেত্রের রেখা, মঙ্গলের রেখা। আচ্ছা, কোনো রেখা নেই। এখন এই মঙ্গলে যদি রাহুর ক্ষেত্র থেকে একটা রেখা মঙ্গলে চলে আসে, তাহলে কি হবে? ওই ব্যক্তির সবচেয়ে বিপজ্জনক বিষয় হলো মস্তিষ্কে মাথায় আঘাত পাওয়ার বা মাথা থেকে রক্তপাত হওয়ার সম্ভাবনা খুব বেশি। তারপর রক্তপাতের সম্ভাবনা, এই তো? হ্যাঁ। আর বেশি দেখবো না। তারপরে সনাতন। আচ্ছা, তোমরা তো মানে এই যে সনাতন জ্যোতিষে নক্ষত্র পড়ছো, কয়টা নক্ষত্র? 27টি নক্ষত্র স্যার। 27টি নক্ষত্র কি বলতে পারো? পারবো স্যার। অশ্বনী, ভরণী, কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা, আদ্রা, পুনর্বসু, পুষ্যা, অশ্লেষা, মঘা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, হস্তা, চিত্রা, সাতী, বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠা, মূলা, পূর্বাষাঢ়া, উত্তরাষাঢ়া, শ্রবণা, ধনিষ্ঠা, শতবিশা, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ, রেবতী। বাহ, গুড, চমৎকার। আচ্ছা, যাই হোক, এবারে প্রশ্ন করবেন হলো গরুঙ্গলার মন্ডল। অনির্বাণ বাবু, আমাকে শুনতে পাচ্ছেন? নমস্কার। আচ্ছা, এই যে নিউমোলজি সংখ্যা তত্ত্বের ভিতর যে 9টা মৌলিক সংখ্যা আছে, এর ভিতর আপনার 8 নম্বর সংখ্যাটা একটু, এই 8 নম্বর সংখ্যার অধিপতি গ্রহকে? এই শনি
তার কথা কি? শনি মানুষকে পজিটিভ থাকলে কি করে, নেগেটিভ থাকলে কি করে? শনি যদি নেগেটিভ থাকে মানুষের, তাহলে সর্বপ্রথম এই একজন মানুষ আলস্য থাকে না, কঠোর পরিশ্রমী হয়। এবং যদি নেগেটিভ থাকে ওই মানুষ কিছুটা আলস্য ওর মধ্যে দেখা যায়, অলসতা। শনি যদি একটা মানুষের ভালো থাকে, উনি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন, ঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। যদি নেগেটিভ হয়, উনি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, ঘর থেকে অনেক সময় দুর্গন্ধ, ওয়াশরুম দুর্গন্ধ থাকে। তারপর শনি নেগেটিভ থাকলে সমগ্র কাজে বাধা সৃষ্টি হয় না। যাই হোক, পজিটিভ থাকলে তো নেগেটিভ গুলো বললেন, কারো কথা বললেন, গুণগুলো বললেন। নেগেটিভ যে হলি দিয়া পজিটিভ শনি তো সবসময় বলেন না। শনি পজিটিভ থাকলে একজন মানুষকে সবচেয়ে বড় নিষ্ঠাবান বানায়, সৎ মানুষ সৃষ্টি করে। আচ্ছা, আপনি কোন জেলায় বাস করেন? আমি মৌলভীবাজার জেলা। মৌলভীবাজারে নিমলে দিতে পারবা? কত সংখ্যা আসে? একটু করতে হবে স্যার। এরপর প্রশ্ন করবেন নীরজকান্তি রায়। প্রশ্ন উত্তর রয়েছে। স্যার রাহু সংখ্যা 4। রাহুর সংখ্যা, এই রাহু পজিটিভের কারণে আর প্রশ্ন করা যাবে না, আপনার প্রশ্ন বেশি হয়ে গেছে। দুই সেকেন্ড। অনেক বিখ্যাত ব্যক্তির জন্ম হয়েছে, তার মধ্যে আমার একজন ব্যারিস্টার বন্ধু আছে। ধন্যবাদ। হ্যাঁ, অনির্বাণ বাবু, আপনি আমার জেলার মানুষ, আমার পার্শ্ববর্তী উপজেলার মানুষ। আপনার নামে নিউমারোলজি করছেন? কত? অনির্বাণের আছে স্যার 4। একটি এই 4টা আছে হলো স্যার, একটি রবি এবং একটি বৃহস্পতি। কোন পদ্ধতিতে করছেন আপনি? ক্যালভিয়ান পদ্ধতি। ক্যালভিয়ান পদ্ধতি না পিথাগোরাসে করছেন? যাই, সংখ্যা তত্ত্বে আমরা কয়েকটি পদ্ধতি দেখতে পাই, এই পদ্ধতিগুলো কি কি? পিথাগোরাস, ক্যালভিয়ান এবং আমাদের গুরুজি এসিটাল মতে। আচ্ছা, ঠিক। আপনার রোল নাম্বার 9 এবং ক্যালভিয়ান পদ্ধতিতে আপনার নাম সংখ্যা হচ্ছে না 8, অনির্বাণ। তো অনির্বাণ 9 আর 8, মঙ্গল এবং শনি, যদি রাশি চক্রে এই মঙ্গল শনির যুগ দেখা যায়, তাকে কি যুগ বলা যায়? বলতে পারছি না স্যার। আপনার হাতের মধ্যে আয়ু রেখার, এই ভাগ্য রেখার পাশাপাশি আরেকটা রেখা উঠে, যেটা চন্দ্রের ক্ষেত্র থেকে বা ভাগ্য রেখার পাশ থেকে বুধের ক্ষেত্র পর্যন্ত যায়, সেই রেখাটাকে কি রেখা বলছে? এখান থেকে স্যার এই জায়গা পর্যন্ত যায়। এখানে স্যার স্বাস্থ্য রেখাও থাকে স্যার। হ্যাঁ, স্বাস্থ্য রেখা থাকে। স্বাস্থ্য রেখা, বুধ রেখা বা ব্যবসা রেখা, ওইটাকে বল। আবার ব্যবসায়ী রেখাও বলেন। দ্বাদশ রাশির ক্ষেত্রে আমরা যদি শুক্রকে ধরি, শুক্র কোন কোন ভাবের অধিপতি? কালপুরুষ রাশিতে কোন কোন ভাব, মানে দ্বাদশ যে ভাব আছে সেই কোন কোন ভাবের অধিপতি?
বুঝিনি তার প্রশ্নটা। কালপুরুষের রাশিচক্রে আমাদের ভাব বিচারে 12টা ভাব আছে না, এই ভাবের মধ্যে শুক্রের যে 2টা গৃহ আছে তারা কোন কোন ভাবকে নির্দেশ করে? এটা হলো স্যার দ্বিতীয় ভাব এবং সপ্তম ভাব। দ্বিতীয় ভাব এবং সপ্তম ভাব। গুড। শুক্রের 2টা নক্ষত্র বলেন। শুক্রের 2টি নক্ষত্র, একটা সাথী আর একটা আপনার বুধের সাথে শুক্রের নক্ষত্র। ঠিক আছে। যদি আমরা কালপুরুষের রাশিচক্রটাকে ভাগ করি, রবির সমসপ্তমে যদি চন্দ্র থাকে তাহলে সেটাকে কোন পক্ষ হিসেবে বিবেচনা করা যেতে পারে? ওকে ফাইন, পাস পাস। জেকে স্যার প্রশ্ন করেন। বাবু কেমন আছেন? ভালো। জ্যোতিষ তো আপনি চর্চা করছেন, জ্যোতিষ কাকে বলে? বুঝে বলতে পারছি না স্যার। 127 ডিগ্রি 3 মিনিটে লগ্ন, কোন রাশি কোন নক্ষত্র? 127 ডিগ্রি। কোন রাশিতে বলছেন? হ্যাঁ, কোন রাশি এবং কোন নক্ষত্র? এটা হবে স্যার সিংহ রাশি হবে স্যার। সিংহ রাশি পূর্ব ফাল্গুন হবে স্যার। আচ্ছা, এখন আপনার এটা হচ্ছে আপনার নক্ষত্র কি? পুষ্যা স্যার। পুষ্যা। পশ্চিমী মৃগশিরা, পূর্বশুক্র, সহস্র, সাথী, অনুরাধা এবং রেবতী, এই 9টি নক্ষত্রে জন্মগ্রহণকারী ব্যক্তি কোন গ্রহ হবে? বুঝিনি স্যার। পশ্চিমী মৃগশিরা, পূর্বশুক্র, সহস্র, সাথী, অনুরাধা, শ্রবণা এবং রেবতী, এই 9টি নক্ষত্রে জন্মগ্রহণকারী ব্যক্তির কোন গণ হবে? চিন্তাগণ আছে না, দেবগণ, আকাশগণ, তারপরে হচ্ছে নরগণ, এই 9টা নক্ষত্রে জন্মগ্রহণ ব্যক্তি কোন গণ হবে? আপনার তো পুষ্য নক্ষত্র, এই 9টা নক্ষত্র আপনার নক্ষত্র বললাম, আপনার কোন গণ? আমার হচ্ছে দেবগণ। আপনারটা সহজ যখন আছে তখন হচ্ছে দেবগণ নিয়ত। আচ্ছা, আপনার হচ্ছে কোন প্রভাব কোনগুলোকে বলা হয়? কথা বুঝতে পারছেন? কোন প্রভাব, কোন পর আমরা যে দ্বাদশ রাশিতে দ্বাদশ ভাব বিচার করি সেখানে কোন প্রভাব কোনগুলি? আচ্ছা, আপক্লিম ভাব কোনগুলি? আপক্লিম। নেক্সট স্যার। আচ্ছা, কেসিবল স্যার। আমি আর কি প্রশ্ন করব, উনি হচ্ছে সেনাপতি, সুলভ তেজস্বী মানুষ। তো আপনার সেনাপতি অনির্বাণ দেব, নমস্কার। আপনার অধিপতি মঙ্গল, মঙ্গলের শত্রু গ্রহ কে? বুধ স্যার। মঙ্গলের শত্রু গ্রহ বুধ। মঙ্গলের মাসে কোন কোন তারিখে মঙ্গল? 9 তারিখ, 27 তারিখ, আর
18 তারিখ। 18 তারিখের একটি শুভ গুণ, একটি অশুভ দিক এবং কেন? 18 তারিখের যে আপনার মঙ্গল সৃষ্টি হয় স্যার, একটি রবি এবং একটি শনির দ্বারা। শনি এবং রবি এবং শনির একসাথে সম্পর্ক ভালো না। রবি শত্রু হলো শনি। তো এই সম্পর্কে ওই জাতকের পিতার সাথে কিছুটা সমস্যা সৃষ্টি হতে পারে স্যার। সুন্দর। নেক্সট রোল নাম্বার, মানে লাস্ট রোল নাম্বার হচ্ছে সুনন্দা পাল, রোল নাম্বার 10। হ্যাঁ, নমস্কার স্যার। নমস্কার, শুভ অপরাহ্ন। সুনন্দা তো সবই পারবে, আমার বিশ্বাস। তার কনফিডেন্স আছে সুনন্দার। সুনন্দা, তুমি তো জ্যোতিষী করো, তাই না? আচ্ছা, এখন আমার কাছে একজন ক্লায়েন্ট আসতো। আসার পরে আমার কাছে সে তথ্যগুলি দিল যা যা দরকার, তাই না? তার দশা নির্ণয়ের জন্য তুমি কি পদ্ধতি অবলম্বন করো? দশা নির্ণয়ের পদ্ধতি দশা আসলে ওই জন্ম নক্ষত্র অনুসারে তো তার জন্ম দশাটা শুরু হবে, আর এরপর স্যার আসলে আমি আচ্ছা ঠিক আছে, তুমি পারছো। এখন তোমার চন্দ্র থেকে, চন্দ্র নক্ষত্র থেকে শুরু হলো। এখন তোমার চন্দ্র মনে করো যে 1 নম্বর নক্ষত্র। 1 নম্বর নক্ষত্র কি? 1 নম্বর নক্ষত্র হলো অশ্বিনী নক্ষত্র। অশ্বিনী নক্ষত্র। এখন চন্দ্র যদি অশ্বিনী নক্ষত্রে থাকে তাহলে তার দশা কি দিয়ে শুরু হবে? স্যার কথা কেটে গেছে। বলছি অশ্বিনী নক্ষত্রে তোমার চন্দ্র আছে, তাই না? তাহলে এই নক্ষত্রে দশা শুরু হবে। আচ্ছা, মানে কেতুর মহাদশা থেকে। হ্যাঁ, কেতুর মহাদশা থেকে, কারণ কেতুর নক্ষত্র, অশ্বিনী হলো কেতুর নক্ষত্র, তাই না? তাই কেতুর মহাদশা থেকে শুরু হবে। ধন্যবাদ। আচ্ছা, সনাতন জ্যোতিষে তুমি পাস। আচ্ছা, তারপর হলো হাতের রেখায় জাতকের ভাগ্য কোথায় আছে? হাতের রেখায় তো প্রথমে যে হৃদয় রেখা, তারপর জীবন রেখা, মস্তিষ্ক রেখা, ভাগ্য রেখা, এগুলো তো দেখতে হয়। এগুলোর সাথে সাথে আবার নবগ্রহের যে ক্ষেত্রগুলো রয়েছে, মাউন্টগুলি আছে, এগুলো দেখতে হবে। আচ্ছা ঠিক আছে, এখন কথা হলো তোমার হাতের মধ্যে, কারো কারো হাতের মধ্যে ভাগ্য রেখা থাকে, কারো কারো হাতে ভাগ্য রেখা নাই। এখন থাকলে কি হবে, না থাকলে কি হবে? থাকলে স্যার তার মানে আমি দেখেছি, মানে তার ক্ষেত্রে উচ্চ শিক্ষাটা হয় দেখেছি, এবং তার টাকা পয়সা সে সহজে ইনকামটা করতে পারে। যা ভাগ্যরেখা না থাকলে অনেক সময় তার ক্যারিয়ারে খুব একটা প্রোগ্রেস হতে চায় না। অনেক বড় বড় চাকরিজীবীদের মানে হাতেও ওই ভাগ্যরেখাটা আমি দেখেছি, যারা উচ্চ পদে রয়েছে। আচ্ছা দেখো তো, শিরোরেখা ইয়রেখার সাথে যদি যুক্ত থাকে তাইলে কি হয়, আর যদি ওখান থেকে বিচ্ছিন্ন থাকে তাইলে কি হয়? বিচ্ছিন্ন থাকলে মাঙ্গলিক ধরা হয়, আর যদি একসাথে থাকে তাহলে ধরে না, হাতের রেখা অনুযায়ী আর কি, মানে মাঙ্গলিক এবং অমাঙ্গলিক। তোমার রোল নাম্বার কত? 10। 10 সংখ্যা
কোন সংখ্যাকে সংখ্যাতত্ত্বে প্রতিনিধিত্ব করে? রবিকে। রবি। রবির রং কি? স্যার গোলাপি। রবি কোথায় তুঙ্গ হয়? রবি স্যার মেষ রাশিতে। মেষ রাশিতে। আর নিচস্থ? তুলা রাশিতে। তুলা রাশিতে। এখন এই যে তুলা রাশিতে হয়, মেষ রাশিতে তুঙ্গ হয়, এই সব বিষয়গুলি আমরা বুঝলাম, ঠিক আছে। কিন্তু রবির কয়টা ঘর দ্বাদশ রাশিতে? একটাই ঘর। ওর দুটো ঘর নাই? রবির দুইটা ঘর কার কার নাই? রবি এবং চন্দ্রের। চন্দ্রের। এবার প্রশ্ন করবেন আমাদের গৌরঙ্গলাল মন্ডল স্যার। সুনন্দা রানী আমাকে দেখতে পাচ্ছেন? হ্যাঁ, নমস্কার স্যার, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি, ভালো আছি। আচ্ছা, আপনি তো জ্যোতিষী করেন, অনেক দক্ষ ব্যক্তি, আপনাকে কিভাবে প্রশ্ন করবো করতে ভয় করে। হাতের দুইটা কোশ্চেন, একটা আঙ্গুলের আর একটা হচ্ছে এই চেটো। এখন এই চেটোর যে কোশ্চেনটা যদি বড় থাকে তাহলে ওই জাতক বা ব্যক্তির কি প্রভাব হয়, আর এই আঙ্গুলের কোশ্চেনটা যদি বড় থাকে তাহলে কি 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 তার গুণাবলী নেগেটিভ পজিটিভ সংক্ষেপে বলেন, বেশি বলা হবে না। স্যার যত স্পেস থাকবে ততই মানে ব্যক্তি দক্ষ হবে বিভিন্ন বিষয়ে, তার নবগ্রহের স্ট্রেংথটা ভালো থাকবে, যেহেতু নবগ্রহের আঙ্গুলগুলো তার বড় বা স্পেসটা বেশি থাকবে। মানে গ্রহের আমি বলছি সাইডটা বড় থাকলে কি, দুইটা সাইড তো, একটা হলো নিচে আর একটু উপরে। যদি আপনার হাতের চেটোটা বা রয়েছে ক্লায়েন্টের যে চেটোটা বড় থাকে তাহলে তার কি কি গুণাবলী আছে আর খারাপ কি আছে, আর আঙুলের সাইডটা যদি বড় থাকে তাহলে তারপর কি কি প্রভাব বিস্তার করবে, লক্ষ্য করবে, দেখা যায়। সংক্ষেপে বলেন। হ্যাঁ স্যার, ওটাই মানে তার নবগ্রহের স্ট্রেংথ ভালো থাকার কারণে সে বিভিন্ন কাজকর্মে মানে দক্ষ হবে। আর স্যার এটাই সামগ্রিকভাবে বলছি। আচ্ছা, আমরা যে রাশি চক্রে যে 12টা ঘর আছে, গ্রহ আছে বা রাশি বলি, এখন এই যে শনির যে একটা দুইটা ঘর আছে, একটা ঘরে আমরা কুম্ভ বলি, এই কুম্ভের প্রতীকটা কি? কলস। কলস। এই কুম্ভ রাশির মানুষের গুণাবলীটা কি? কুম্ভ রাশির মানুষরা স্যার একটু অবশ্যই তারা ইন্টেলিজেন্ট হয় বায়ু রাশিতে থাকার কারণে, তবে অনেকে একটু অলস ধরনেরও হয়। তবে তাদের মধ্যে বুদ্ধিমত্তাটা ভালোই থাকে এবং শনির গুণাবলী তাদের মধ্যে থাকে, একটু একগুঁয়ে স্বভাবের হতে দেখা যায়। তবে পরিশ্রমী অনেক ক্ষেত্রে হয়, আবার অনেক ক্ষেত্রে একটু হলে অলস হয়ে পড়ে। যাক, সুন্দর প্রশ্ন করছেন। আমার মোবাইলে চার্জ নাই, সরি, অন্য সারা প্রশ্ন করি। ধন্যবাদ। নিরস্পন্দি স্যার বলুন। হ্যাঁ, সুনন্দা ম্যাডাম। হ্যাঁ, নমস্কার স্যার। নমস্কার। আচ্ছা, আমরা সাধারণত নিউমারোলজিতে একটা বার্থডেট নেওয়ার পর কিছু মিসিং নাম্বার পাই। সেই মিসিং নাম্বার যদি 7 মিসিং থাকে তাহলে জাতকের জীবনে কোন দিকটা ইন্ডিকেট করে, তার নেগেটিভ বা পজিটিভ? তার জীবনে হচ্ছে একটু মানে হতাশাটা দেখা যায়, সে পেলেও অনেক ক্ষেত্রে সে হতাশ থাকে, 7 অভাব থাকে, মানে তার জন্ম তারিখে হতাশাটা বেশি দেখা যায়। আর যদি মনে করেন একটা ব্যক্তির চার্টে 3 নাম্বারটা মিসিং, সেক্ষেত্রে তার ক্ষেত্রে কি দেখা যাবে? আমি বুঝতে পারিনি। 3 নাম্বারটা মিসিং। আচ্ছা,
হ্যাঁ হ্যাঁ, 3 যখন মিসিং থাকে তার সিদ্ধান্ত নিতে অসুবিধা হয়, সে সঠিক সিদ্ধান্ত নিতে কম পারে। বৃহস্পতি দুস্থানে থাকে লগ্ন সাপেক্ষে, তাহলে তার নেগেটিভ ইফেক্ট, তার চারিত্রিক বৈশিষ্ট্য কি কি পড়ে? দোস্থান মানে ষষ্ঠ, অষ্টম, দ্বাদশের কথা বলছেন? হ্যাঁ আচ্ছা হ্যাঁ, ষষ্ঠে থাকলে দেখা যায় ব্যক্তি যদি ডিসিপ্লিনের মধ্যে না থাকে তাহলে তার বিভিন্ন রোগ হতে দেখা যায়, মানে তাকে ডিসিপ্লিনটাকে মেনটেন করতে হয়, তার স্বল্প বেতনের জব হতে দেখা যায়। তারপর অষ্টমে যখন বৃহস্পতি থাকে সেই ক্ষেত্রে দেখা যায় তার মানে একদম শেষের দিকে গিয়ে সে দৈব সহায়তা বা ভাগ্যের সহায়তাটা পায়, শুরুতে পায় না, অনেক স্ট্রাগলের পরে পায়। তারপর তার জন্য মানে সমতল ভূমি চাইতেও যদি সে পাহাড়ি এলাকায় থাকে তাহলে তার আর্থিক শ্রীবৃদ্ধিটা ভালো হয় অষ্টমের ক্ষেত্রে। আর দ্বাদশের ক্ষেত্রে দেখা যায় ব্যক্তি জ্ঞান দান করে, বৃহস্পতি যখন দ্বাদশে থাকে ব্যক্তি মানে জ্ঞান দান করে, আর হচ্ছে মানে একটু ব্যয়ের দিকটা মানে ব্যালেন্স করলে ভালো হয়। অ্যাস্ট্রোলজিতে মানে কোন কোন কম্বিনেশন থাকলে একজন জাতক অ্যাস্ট্রোলজিতে আসতে পারে? আমি আরেকটা বার বলছি যে আমাদের হরোস্কোপে কোন কম্বিনেশন থাকলে বা কোন কোন ভাব অ্যাক্টিভ থাকলে কোন জাতক অ্যাস্ট্রোলজিতে আসতে পারে? হ্যাঁ, সেটা হচ্ছে পঞ্চম, অষ্টম, তারপর কেতু। গুপ্তবিদ্যা যেহেতু অবশ্যই কেতুকে আসতে হবে, পঞ্চম অষ্টমের কানেকশন থাকতে হবে, অষ্টম গুপ্তবিদ্যা, পঞ্চম অষ্টম কেতু। ধন্যবাদ। আচ্ছা আমাকে হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার। আচ্ছা, নক্ষত্র কি যে দশা আছে, অনেকগুলো দশা আছে, তো তার মধ্যে কোন দশাটা সর্বাধিক বিচার্য? বিংশোত্তরী। পঞ্চাঙ্গের 5টি অঙ্গ কি কি? পঞ্চাঙ্গতে হচ্ছে যোগ, করণ, তারপর আরো 3টে রয়েছে, না এই পরীক্ষা চলতেছে এখনো শেষ হয়নি, আমার এই মুহূর্তে মনে পড়ছে না। যোগ, করণ এগুলো মনে আছে। কেমদ্রম দোষ কিভাবে হয় এবং তার প্রতিক্রিয়া কি? কেমদ্রম দোষটা হচ্ছে যখন চন্দ্রের সাথে বা চন্দ্রের আশেপাশে কোনো মানে গ্রহ থাকে না মূলত, বা কেন্দ্রে, চন্দ্রের কেন্দ্রে, তারপর চন্দ্রের আগের রাশিতে, পরের রাশিতে বা চন্দ্রের রাশিতে যখন প্ল্যানেট থাকে না তখন কেমদ্রম দোষটা হয়। তখন ব্যক্তির ক্ষেত্রে একটু মানসিক দুর্বলতাটা বেশি দেখা যায়। 16 নম্বর যুগটাকে, যুগের নামটা কি বলতে পারবেন? 27টা যুগ আছে তো, তার মধ্যে 16 নম্বর যুগের নামটা বলতে পারবেন? 16 নম্বর যোগ? হ্যাঁ। না, আমি এটা বলতে পারবো না। আচ্ছা, আপনার অক্ষরেখায় হচ্ছে মানে কোন বয়সে ব্যক্তি কর্মে যুক্ত হবে, এই বিষয়টা আমরা কোন রেখা থেকে বুঝবো? ওটা জীবন রেখা থেকে। আচ্ছা, আপনি তো ক্লায়েন্ট প্র্যাকটিস করছেন, এখন একজন ব্যক্তি আসলো আপনার কাছে, আয়েশা বললো যে ম্যাম আমি একটা পান্না, একটা রাহু নিতে যাচ্ছি, আর আরেকজন লোক আসলো, এসে বললো আমি একটা চুনি এবং আমি একটা নীলা নিতে যাচ্ছি, এবং আমি এটা কোন কোন আঙ্গুলে পড়বো ওটা বলে দিই। তখন আপনি এটা অনায়াসে বিক্রি করে দিবেন নাকি বিক্রি করবেন না, বা আপনি কি সিদ্ধান্ত দিবেন? আমি অবশ্যই আগে তার বার্থ চার্টটা দেখবো, তাকে রত্ন স্যুট করছে কিনা ওটা তো দেখতে হবে, তারপর তাকে দিতে পারবো। তার যদি লগ্ন অনুসারে যদি স্যুট করে তার বার্থ চার্টে, যদি মানে শত্রু নক্ষত্রে না থাকে, বেসিক্যালি অনেক সময় দেখা যায় রাজযোগকারী গ্রহগুলো কিন্তু শত্রু নক্ষত্রে থাকে, তখন যদি ওটা রেমেডি আমরা করে দেই তখন উল্টে মানে হিতে বিপরীত হতে পারে। যখন ধরুন একটা মানে বদ নক্ষত্রে রয়েছে কিন্তু আমার জন্য রাজযোগকারী গ্রহ, তখন ওটা তাকে দেই না, অনেক ভেবে চিন্তে দিতে হয়।
চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, মূলা, ধনিষ্ঠ, শতবিশা, এটি কোন গণকে নির্দেশ করছে? রাক্ষসগণ বা দেবারিগণ। আপনার হচ্ছে ড্রাইভার নাম্বার এবং কন্ট্যাক্ট নাম্বার, এর বাইরে আরেকটা হচ্ছে কোয়া নাম্বার। কোয়া নাম্বার বা এই কোয়া নাম্বারটাকে রেঞ্জেল নাম্বার বলা হয়, সেটা কি করে বের করতে হবে? কোয়া নাম্বারটা হচ্ছে জন্ম তারিখের সাথে মাসের নাম্বারটা যোগ করে দিলে পাওয়া যাবে। হ্যাঁ, ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ সুনন্দা ম্যাডাম, আপনি এখন তো ত্রিপুরা থেকে যোগদান করেছেন। তো আমাদের শেষ প্রশ্ন এবং তো সেই অর্থে আমি বলতে চাই যে ধরেন একজন জাতক ব্যক্তির দুটি হাতই নেই, একেবারে জন্মগতভাবে নেই বা যে কোনো ভাবে নেই, সে তার কি কোনো ভাগ্য থাকে? থাকলে আপনি কিভাবে বিচার করবেন, এটি যদি একটু সংক্ষেপে বলেন। একটাই প্রশ্ন আমার। স্যার, সেই ক্ষেত্রে হচ্ছে জাতক আমার কাছে যেই সময়টাতে এসেছে সেটাকে লগ্ন ধরে আমি কিছু তাকে প্রেডিকশন করতে পারি, কারণ তার হাত যেহেতু নেই। আবার অনেকে দেখেছে স্যার পা দেখেও ভাগ্য নির্ণয় করে, যদিও এটা আমি জানি না, কিন্তু আমি শুনেছি। হ্যাঁ, তাহলে গোচর প্ল্যানেট থেকে বলবেন। আর কোন দিকে নজর দেবেন? আর স্যার একটু ডিটেইলস বলেন, কোন কোন দিকে আপনি নজর দেবেন? আমি তো স্যার বেসিক্যালি একদিকে জন্ম তারিখ জানে না, সময় জানে না, আর একদিকে হাত নেই। হ্যাঁ স্যার, ওটা তো অবশ্যই আমি তখন ওই সময়ের গোচর দেখেই বলবো। আর এর বাইরে হচ্ছে স্যার আমি স্পিরিচুয়াল কার্ড রিডিং করি, কার্ড রিডিং এর মাধ্যমে। আমি ফেস রিডিংটা করতে পারি না, তো আমি কার্ড রিডিং করে তার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। সেক্ষেত্রে আপনি নিউমারোলজি পরীক্ষা দিয়েছেন, আমি আপনার খাতা দেখেছি, তাহলে নিউমারোলজির কি কোনো গুরুত্ব থাকবে কি থাকবে না? হ্যাঁ স্যার, ওই দিনে মানে যেদিন সে আমার সাথে মিট করতে এসেছে সেদিনের অবশ্যই একটা গুরুত্ব থাকবে, ওটা থেকেও কিছু বলা যাবে। ধন্যবাদ। আমাদের মৌখিক পরীক্ষা আজকে এই পর্যন্ত, মৌখিক পরীক্ষা সমাপ্ত।